আচ্ছা, আপনাদের টাইপিংটা খুবই বেশি ইম্পর্টেন্ট, খুব অনেক বেশি ইম্পর্টেন্ট টাইপিংটা। কেন? সাপোজ আমরা একটা ওয়েবসাইটে যাই, ধরে নেন এই একটা ওয়েবসাইট, বা এই একটা ওয়েবসাইটের একটা পেজ, একটা ওয়েবসাইটের ব্যাক এন্ডে মানে এটা কি কি লিখে এটাকে ডিজাইন করা হয়েছে সেটা যদি দেখেন, আপনি দেখেন কি দেখতে পাচ্ছেন? কোডগুলো খুব ইজি লাগতেছে। আচ্ছা, ধরে নেন আপনার কাছে জিনিসটা খুব ইজি লাগতেছে, পান্তা ভাত, কিন্তু এত কিছু টাইপ করতে আপনার কতক্ষণ লাগার কথা? এই জিনিসগুলো আপনাদের 2-3টা ক্লাস পরে দেখবেন ইজি লাগতেছে, খুব খুব সহজ, যখন পরিচিত মনে হবে। বাট একটু দেখেন, এগুলো এত কিছু লিখতে আপনার কতক্ষণ লাগার কথা? অনেক টাইম লাগার কথা না? আপনার ক্লায়েন্ট আপনাকে একটা পেজ ডিজাইন করার জন্য খুব বেশি হলে 2 থেকে 3 ঘন্টা টাইম দিবে। 2-3 ঘন্টার মধ্যে আপনি যদি এত কিছু লিখতে চান, কি করতে হবে? খুব ফাস্ট টাইপ করতে হবে। সো টাইপিং স্পিডটা খুব ইম্পর্ট্যান্ট। আমি একটা ওয়ে দেখাই দিচ্ছি, টাইপিং মাস্টার সফটওয়্যারটা ইগনোর করে চলবেন, এটা ইউজ করার দরকার নেই, ঠিক আছে? টাইপিং মাস্টার পিসিতে থাকলে আনইনস্টল করে দিবেন আজ থেকে। আপনাদের উইন্ডোজের মধ্যেই একটা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার আছে, অন স্ক্রিন কিবোর্ড নামে, সরি কিবোর্ড, কি নামে? অন স্ক্রিন কিবোর্ড। আপনি ওএসকে লিখে সার্চ দিলেও আসবে, ওএসকে। আচ্ছা, আমি সহজ একটা ওয়ে দেখাচ্ছি। আমরা উইন্ডোজ এক্সপি ইউজ করি, 7 ইউজ করি, 8 ইউজ করি, যাই ইউজ করি না কেন, স্টার্ট মেনু চিনি না সবাই? স্টার্ট মেনু, স্টার্ট মেনু চিনি তো? না, কয়েকজনের ফেস দেখে মনে হচ্ছে চিনে না, নতুন দেখছে। এটা উইন্ডোজ 8-এর, এজন্য এরকম। বাট যে কোনো স্টার্ট মেনুতেই যাবেন, গিয়ে সার্চ দেওয়ার অপশন থাকবে, ওইখানে লিখবেন ও এস কে। কি লিখবেন? ও এস কে লিখলে এরকম একটা অ্যাপ্লিকেশন আসবে। এটা উইন্ডোজের সাথে বিল্ট ইন করা, ইনস্টল করতে হয় না। ওপেন করবেন, তারপরে এরকম একটা কিবোর্ড চলে আসবে। কি চলে আসবে? এরকম একটা কিবোর্ড চলে আসবে। যেটা করবেন আপনি সেটা হচ্ছে কিবোর্ডটাকে উপরে উঠে রাখবেন। এরপরে নোটপ্যাড চিনি আমরা, নোটপ্যাড চিনি, ইউজ করছি কখনো? স্টার্ট মেনুতে সেম ভাবে নোটপ্যাড লিখে একটা সার্চ দিবেন, নোটপ্যাড, নট নটপ্যাড, কি নোটপ্যাড, এনওটিপিএডি, নোটপ্যাড লিখে সার্চ দিয়ে নোটপ্যাডটা ওপেন করবেন। আচ্ছা, এবার আমাদের কিবোর্ডটা থাকবে উপরে, নোটপ্যাড থাকবে নিচে। এতটুকু ক্লিয়ার তো? এবার বাসায় গ্রামার বই আছে না? গ্রামার বই আছে? গ্রামার বই পাশে রাখবেন খাড়া করে, মানে শোয়া রাখলে তো দেখতে পারবেন না, দাঁড় করে রাখবেন। এরপরে একটা করে লাইন পড়বেন, মুখস্থ করার দরকার নেই, জাস্ট পড়বেন, মনে রাখার ট্রাই করবেন। এরপরে এগুলা দেখে দেখে করবেন। কিবোর্ডটা উপরে রাখছি কেন এটাকে বলে নেই। কিবোর্ডটা উপরে রাখছি যাতে আপনি এই কিবোর্ডের দিকে চোখ না যায়। কোন কিবোর্ড? আমাদের নিজেদের কিবোর্ডের দিকে যাতে চোখ না যায়, যাতে উপরে থাকে চোখ, ঠিক আছে? কারণ আমাদের সবসময় উপরে তাকাই টাইপ করতে হবে, এদিকে দেখে টাইপ করলে হবে না। ওকে, তারপর এখন আপনি আপনার বাম হাতের 4টা আঙ্গুল বসাবেন এখানে, এ এস ডি এফ, এই 4টা জায়গায় 4টা আঙ্গুল বসাবেন, এই 4টা আঙ্গুল। আর ডান হাতের 4টা আঙ্গুল বসাবেন কোথায়? জে থেকে, মানে মাঝখানে 2টা খালি থাকবে, জিএইচ খালি থাকবে, এ এস ডি এফ এ 4টা আঙ্গুল, জিএইচ খালি থাকবে, জে কে এল সেমিকোলন, এই 4টাতে 4টা আঙ্গুল বসবে। বসাইলেন। সাপোজ লিখতে চাইতেছেন আমি ভালো আছি, তো দেখেন এ কোথায়? এ হচ্ছে আপনার বাম হাতের একদম বাম পাশের আঙ্গুলে, তাই না? কাইনা আঙ্গুল, বুড়া আঙ্গুল এগুলো চিন্তা করার দরকার নেই, বাম পাশে ডান পাশের চিন্তা করবেন। বাম পাশের হাতের একদম বাম পাশের আঙ্গুলটা, মানে এটা। তো তাহলে একটু কষ্ট করে ওটা প্রেস করবেন, হ্যাঁ এ হয়ে গেছে। এবার এম লিখতে হবে কিভাবে? এম প্রেস করতে হবে,
এমটা কোনটার কাছাকাছি আছে? জে আর কে দুইটারই কাছাকাছি আছে। তো একটা কাজ করেন, ফার্স্টে কে যেখানে আছে মানে আপনার দ্বিতীয় আঙ্গুলটা, ডান হাতের দ্বিতীয় আঙ্গুলটা নিচে নামায়া এম প্রেস করার ট্রাই করেন। দেখেন এম প্রেস হয় না। ঠিক আছে, আমি ট্রাই করতেছি এম প্রেস করার, আমার আঙ্গুল কিন্তু যাইতেছে না। সো আপনি প্রথমে মনে হবে কি এই আঙ্গুল তো এদিকে আনাই যায়, আসলে যাবে না। ট্রাই করেই বুঝতে পারবেন। তার মানে কি বুঝা যাইতেছে? এই আঙ্গুলটা এম এ আসবে। এইবার নিচে নিয়ে আসলাম, এই যে হয়ে গেছে। তো লিখলেন এ এম, এ এম, এ এম। আচ্ছা, তারপর আই কোথায়? এক্স্যাক্টলি কে, জে আর কে এর উপরে। এখন যেটা আইতে নিয়ে আসার ট্রাই করেন। না, কি আমি চাইলেও আইতে নিয়ে আসতে পারতেছি না, আমার কষ্ট হয়ে যেতেছে আনতে। এই যে আসতেছে না, অনেক কষ্ট করে আই প্রেস করতে হয়েছে। এবার একটা কাজ করেন, ঠিক পরের আঙ্গুলটা মানে এটা, এটা উপর আনার ট্রাই করেন। এটা দিয়ে আই প্রেস করা যাচ্ছে। প্রথম একদিন এভাবেই কাজ করবেন, আস্তে আস্তে। এ এম আই, এই স্পেস দিবেন। স্পেস দিয়ে কি দিতে হয় বুঝতেই পারতেছি, এই আঙ্গুল দিয়ে স্পেস। এবার আপনার মাথায় কাজ করবে আমি এগুলা টাইপ করবো কেমনে, এত দূর তো আঙ্গুল যাবে না। আপনাকে জাস্ট এই তিনটা সারি কভার করতে হবে, এটা এটা এটা। নিচে আর উপরে আপনাকে চিন্তা করতে হবে না, বা ডান দিকেও যেতে হবে না আঙ্গুলের। কোন তিনটা সারি আপনি কভার করবেন? উপরেরটা, মাঝখানেরটা, নিচেরটা। মাঝখানে যেখানে আঙ্গুল আছে ওইটা, উপরেরটা আর কি নিচেরটা কভার করার ট্রাই করবেন। অন্য কিছু প্রেস করতে হলে হাত সরানো যাবে, কোনো সমস্যা নেই। বাট এগুলো প্রেস করতে হলে আঙ্গুল সরানো যাবে না, আঙ্গুল জায়গা মতো বসে থাকতে হবে। আপনার যে সমস্যাটা হবে, বাম পাশের আঙ্গুল ব্যথা করবে, ডান পাশের আঙ্গুল ব্যথা করবে, টাইপ করতে গিয়া মানে বিরক্ত লাগবে, তারপরে একটু কষ্ট করে টাইপ করতে হবে। প্রথম দিন 3 দিন এই কিবোর্ডটা দেখে দেখে টাইপ করবেন, আর মনে রাখার ট্রাই করবেন কোথায় কি আছে। বুঝতে পারছি? এরকম করে টোটাল একটা রচনা লেখার ট্রাই করবেন দেখে দেখে। কিন্তু 8 আঙ্গুল ব্যবহার করে আপনার কাছে মনে হইতে পারে, আপনার মেন্টালিটি আপনাকে বুঝাইতে পারে যে আমি তো 2 আঙ্গুলে ভালো টাইপ করতে পারি। না, ওটা দিয়ে হবে না, আপনাকে 8 আঙ্গুল ইউজ করতে হবে। ঠিক আছে, ওয়েব ডিজাইন করার জন্য। আচ্ছা, আপনি টাইপ করলেন অনেকক্ষণ, 3 দিন টাইপ করলেন। এরপর থেকে চতুর্থ দিন থেকে যেটা করবেন, এই কিবোর্ডটাকে মিনিমাইজ করে এবার টাইপ করার ট্রাই করবেন। আবার মনে করার ট্রাই করবেন কোনটা কোথায় আছে। যদি না পান, আবার এটা এভাবে ওপেন করে দেখবেন কোথায় কি আছে। তারপর আবার মিনিমাইজ করে আবার টাইপ করার ট্রাই করবেন। এভাবে আমাদের এই কিবোর্ডে তাকানো যাবে না। আচ্ছা, একটু ওয়েট করতে হবে। আমাদের নিজেদের ল্যাপটপের বা ডেস্কটপের কিবোর্ডে তাকানো যাবে না, পুরা সময়টা স্ক্রিনের দিকে চোখ থাকতে হবে। পরের 2 দিন মানে চতুর্থ দিন, পঞ্চম দিন যখন আপনি না দেখে আস্তে আস্তে টাইপ করার প্র্যাকটিস করতেছেন, তখন দেখবেন কি মোটামুটি পারতেছেন, তখন ভালো লাগবে যে আমি পারতেছি। ঠিক আছে, আপনি রেজাল্টটা পাওয়া শুরু করেন কতদিন থেকে? পঞ্চম দিন থেকে। এরপরে আস্তে আস্তে আপনি না দেখে টাইপ করার ট্রাই করবেন। আপনাকে স্পিড আনতে হবে না, স্পিড আনার দরকারই নেই। আপনি না দেখে টাইপ করতে করতে একটা সময় অটো স্পিড চলে আসবে। স্পিড নিয়ে টেনশন করার দরকার নেই, যত বেশি টাইম লাগুক কোনো সমস্যা নেই। আপনার দরকার কি না দেখে 8 আঙ্গুলে টাইপ করা। ক্লিয়ার? ওকে, এই হলো আমাদের কিবোর্ড টাইপিং প্র্যাকটিস। এটা করতেই হবে মাস্ট। যদি আপনি আজকে থেকে এটা প্র্যাকটিস না করা শুরু করেন, অনেক প্রবলেম ফেস করবেন। দেখবেন যে আপনি যখন শেষের দিকে, বাকিরা একটা ডিজাইন করে 7 দিনে জমা দিতে পারতেছে, আপনার করতে 1 মাস লেগে যাবে। ব্যাপারটা এরকম। ওকে, এতক্ষণ বহুত বক বক করলাম, আসলে উপদেশ দিতে ভালোই লাগে, মানে যারা শুনে তাদের কাছে বিরক্ত লাগে। এবার আমরা শেখা শুরু করতে পারি। আমরা কি কি শিখবো দেখেন। এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে লেখাগুলা কিভাবে শো করতে হয়, ইমেজ কিভাবে শো করতে হয়। মূলত একটা ওয়েবসাইটে ভিজুয়ালে যা যা শো করে, এই জিনিসগুলো শো করতে হয় কিভাবে সেটা দেখবো। আর সেগুলা শো করানোর সিস্টেমের নাম বা যে ল্যাঙ্গুয়েজটা দিয়ে আমরা শো করাবো, সেটার নামটা হচ্ছে এইচটিএমএল। একটা ওয়েবসাইটে যত কিছু দেখতে পান, প্রত্যেকটা জিনিস, লেখা, ইমেজ, যা কিছু দেখতে পান,
সবকিছু কি দিয়ে শো করে? এইচটিএমএল দিয়ে। ওকে, এইচটিএমএল এর ফুল ফর্মটা হচ্ছে একসাথে লিখতে হবে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বোরিং কথাবার্তা, আমাদের এই ধরনের শর্ট ফর্মের ফুল ফর্ম না জানলেও চলবে, আমাদের মেইনলি কাজটা জানতে হবে, কিভাবে কাজ করতে হয়। ঠিক আছে? ওকে, তো দেখেন, যে কোনো একটা জায়গায় আপনি কাজ করা শুরু করবেন, কোথায় করবেন এরকম কোনো ম্যান্ডেটরি কিছু নাই, যে কোনো জায়গায় যে কোনোখানে আপনি যে কোনো একটা ফোল্ডারে ঢুকবেন, ঢুকে ধরেন একটা ফোল্ডার তৈরি করলেন, আপনি যে কোনো একটা ফোল্ডার তৈরি করলেন, করে এর ভেতরে রাইট ক্লিক করবেন। কি করবেন? রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করতে পারি? আচ্ছা, রাইট ক্লিক করে দেখবেন এখানে নিউ লেখা থাকে। আমরা নিউ দিয়ে সবসময় কি করি? ফোল্ডার তৈরি করি। আমাদের ফোল্ডার তৈরি করার সময় এটা দরকার হয়, নিউ থেকে ফোল্ডার। আজকে থেকে ফোল্ডারের চাইতে অন্য কিছু তৈরি করার দরকার বেশি হবে। নিউ থেকে টেক্সট ডকুমেন্ট এটা তৈরি করবেন। কি তৈরি করবেন? নিউ টেক্সট ডকুমেন্ট ক্লিক করবেন একটা। খেয়াল করেন আমার লাস্টে কিন্তু ডট টিএক্সটি আসছে, আপনার আসবে না। আপনার পিসিতে লাস্টে ডট টিএক্সটি আসবে না, কারণ ডিফল্ট ভাবে প্রত্যেকটা পিসিতে এক্সটেনশনটা হাইড করা থাকে। ফাইলের এক্সটেনশন ডিফল্ট ভাবে যে কোনো অপারেটিং সিস্টেমে কি হাইড করা থাকে, যাতে এডিট না হয়ে যায়। ঠিক আছে? বাট আমাদের তো এডিট করা দরকার আছে, এর জন্য আমরা কি করব? এক্সটেনশনটা আগে শো করব, তারপরে কাজ করব। তো এখন শো করতেছে, দেখেন আপনাদেরও এরকম শো করবে। আচ্ছা, এটা কি টাইপের ফাইল? একটা টেক্সট ফাইল। এখানে আমরা বাজার সদাইয়ের লিস্ট লিখি নাকি, এক হালি ডিম, 1 কেজি আলু, এই টাইপের। আচ্ছা, এক্সটেনশন শো করার দরকার আছে আমাদের, এজন্য আমাদের যারা উইন্ডোজ এক্সপি ইউজ করেন বা 7 ইউজ করেন, এরকম কয়জন আছেন এখানে? এক্সপি বা 7 যে কোনো একটা ইউজ করেন, বাকিরা সবাই কি ইউজ করেন? উইন্ডোজ 8 ইউজ করেন। আচ্ছা, যারা এক্সপি বা 7 ইউজ করেন এরা কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেল চেনার কথা। আচ্ছা, কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর যদি দেখেন এরকম আসে, এরকম, তাহলে যে ভিউ বাই ক্যাটাগরি, এখান থেকে যে কোনো একটা চুজ করবেন নিচের, তাহলে লিস্ট আকারে আসবে। এরকমই তো আসবে। এখানে ফোল্ডার অপশন নামে একটা অপশন পাবেন, ফোল্ডার অপশনস। ফোল্ডার অপশনে ক্লিক করবেন। এরপর এখানে কি লেখা? ভিউ, সার্চ, জেনারেল, 3টা ট্যাব থাকবে। এর মধ্যে ভিউতে ক্লিক করবেন, করার পরে একটু নিচে যাবেন, দেখেন এখানে কি লেখা? হাইড এক্সটেনশনস ফর নোন ফাইল টাইপস। একটু নিচে আসলে এই যে রেডিও বাটনগুলোর একটু নিচেই হাইড এক্সটেনশনস ফর নোন ফাইল টাইপস হাইড করা আছে এক্সটেনশন, এটাকে উঠে দিব। কি করব? উঠে দিব। এবার ওকে দিব একটা। এবার আসছে, দেখেন তো, এটা হচ্ছে উইন্ডোজ এক্সপি বা 7 যারা ইউজ করেন তাদের জন্য, খুব কঠিন কিছু না। আচ্ছা, আর যারা উইন্ডোজ 8 ইউজ করেন তারা উপরে অপশনটা পাবেন, এই যে ভিউ, দেখতে পাচ্ছি। ভিউতে ক্লিক করলে 3টা অপশন পাবেন, আইটেম, চেকবক্সেস, ফাইল নেম এক্সটেনশন, হিডেন আইটেমস। 3টা অপশন পাবেন। এর মধ্যে ফাইল নেম এক্সটেনশনস, এটা যদি দেখেন আপনি চেক দেওয়া নাই, চেক দিয়ে নেবেন, তাহলেই এক্সটেনশনটা শো করবে। আমাদের আর কষ্ট করে কন্ট্রোল প্যানেলে যাইতে হবে না। উইন্ডোজ 8টা অনেক ইজি করে দেওয়া হয়েছে, যারা ইউজ করতে পারে তাদের কাছে ইজি লাগে, যারা ইউজ করতে পারে না, নতুন ইউজ করতেছে, তাদের কাছে কঠিন লাগে। তো আমরা ভিউতে ক্লিক করে কি এখান থেকে মেনটেন করতে পারবো যে এক্সটেনশনটা শো করবে নাকি করবে না। বুঝতে পারছি? যেহেতু আমরা একদমই নতুন, এজন্য এত টাইম নিয়ে একটা জিনিস দেখতেছি। আচ্ছা, এখন আমরা এক্সটেনশনটা শো করলাম কেন? চেঞ্জ করার জন্য, রাইট? টিএক্সটি এই জিনিসটাকে চেঞ্জ করে এখানে লিখবেন এইচটিএমএল। কি লিখবেন? এইচটিএমএল। এবার এন্টার দেন। আপনাকে বলবে তুমি কি শিওর যে তুমি এটা চেঞ্জ করতে চাইতেছো? ইয়েস দিয়ে দেন। তার আগে আরেকটা কথা বলি, মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের প্রথম দিকে অনেক কিছু মনে রাখতে হবে যাতে পরবর্তীতে সমস্যাগুলো না হয়।
আমরা মাঝে মধ্যে দেখি আমাদের পিসিতে ব্রাউজারে বিভিন্ন অ্যাড শো করতেছে, মানে বিভিন্ন ভাইরাস ঢুকে গেছে। এগুলো ঢুকার কারণ কিন্তু আমরাই, ঠিক আছে? আমাদের মাধ্যমে এই জিনিসগুলো আসে, আমরা বুঝতেও পারি না। আজকে থেকে আর আসবে না। দেখেন, আপনাকে যদি একজন বলে ভাই এই হচ্ছে একটা দলিল, এখানে সিগনেচার দেন, কি করবেন? সিগনেচার দিয়ে দিবেন নাকি কি করবেন? পড়বেন, পুরোটা পড়বেন। মিনার কার্টুনে দেখায় যাকে পড়তে হবে, পুরোটা পড়বেন, পড়েই তো সিগনেচার করবেন। আপনার পিসিতে যত ধরনের এই ধরনের উইন্ডো আসে, যত ধরনের মেসেজ আসে, আপনি জানেন এটাতে কি হবে, তারপর একবার পড়ে নেবেন কি লেখা আছে, ঠিক আছে? আপনি জানেন কিন্তু এটাতে কি হবে, এরপরেও কি একবার পড়বেন, এটা গুড হ্যাবিট। আর নইলে ওই সমস্যাগুলো হবে, ভাইরাস ঢুকবে, ব্রাউজারে বিভিন্ন অ্যাড শো করবে। এটা আমাদের জন্য, আমরা না পড়ে ইয়েস দিয়ে দিই, না পড়ে ওকে দিয়ে দিই, যার কারণে এই সমস্যাগুলো হয়। তো এখন থেকে যত ধরনের মেসেজ আসবে সবগুলো আগে পড়ে নেবেন। এখানে কি লেখা? ইফ ইউ চেঞ্জ এ ফাইল নেম এক্সটেনশন, তুমি যদি একটা ফাইল নেমের এক্সটেনশন চেঞ্জ করো, দ্য ফাইল মাইট বিকাম আনইউজেবল, ফাইলটা ইউজ করার যোগ্য নাও হইতে পারে, ঠিক আছে? আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ দিস? ইয়েস দিয়ে দেন। হয়েছে? চেঞ্জ হয়েছে? আচ্ছা, যদি টিএক্সটি থাকতো, টিএক্সটি থাকতো, কি থাকতো? টিএক্সটি থাকতো, সেক্ষেত্রে আমরা এটাকে ডাবল ক্লিক করলে ডিফল্ট ভাবে কোনটাতে ওপেন হবে, কোন সফটওয়্যারে ওপেন হবে? নোটপ্যাডে। কিন্তু আমাদের দরকার কোথায়? আমাদের ওয়েবসাইটটাকে রান করা, ব্রাউজারে রান করা দরকার আমাদের। এর জন্যই আমরা এটাকে এইচটিএমএল বানাচ্ছি, এইচটিএমএল। এবার এটাকে যদি ডাবল ক্লিক করেন, দেখেন কোথায় ওপেন হচ্ছে? ব্রাউজার। এটা হচ্ছে একটা কারণ এইচটিএমএল ইউজ করার। আরো অনেক অনেক ফ্যাসিলিটি আছে, আস্তে আস্তে দেখবো আমরা। কি এইচটিএমএল ফাইল বানানো খুব কঠিন না? এবার আরেকটা ওয়েতে দেখাই। ধরে নেন আপনি নোটপ্যাড ওপেন করছেন, নোটপ্যাড ওপেন করার পরে ফাইলে ক্লিক করবেন একটা, কোথায়? ফাইলে ক্লিক করে সেভে ক্লিক করবেন একটা, কিংবা আপনি সেভ অ্যাজেও ক্লিক করতে পারেন। করে এখান থেকে চুজ করবেন অল ফাইলস, কারণ আমরা টিএক্সটি ফরম্যাটে এটাকে সেভ করব না। এটাকে আমরা মূলত সেভ করতে চাচ্ছি সাপোজ সামথিং নামে। কি নামে? সামথিং নামে। যদি এখন সেভে ক্লিক করি একটা, কি ফরম্যাটে সেভ হচ্ছে? টিএক্সটি ফরম্যাটে, রাইট? যদি আমরা এটাকে সেভ করতাম এইভাবে, সেভ অ্যাজ অল ফাইলস সামথিং ডট এইচটিএমএল, কি লাস্টে এক্সটেনশনটা যদি দিয়ে নিতাম ডট এইচটিএমএল নামে, তাহলে কি নামে সেভ হইতো? এটা সামথিং ডট এইচটিএমএল নামেই সেভ হইতো, মানে এক্সটেনশনটা হয়ে যেত এইচটিএমএল। তো আমরা দুইটা বই দেখলাম, একটা এইচটিএমএল ফাইল তৈরি করার, বুঝতে পারছি খুব কঠিন। আচ্ছা, এটা কিন্তু আমি এই যে ডাবল ক্লিক করলে ব্রাউজার ওপেন হচ্ছে, কিন্তু ভিতরে কি শো করবে বা কি কি লেখা থাকবে, এগুলা কিভাবে আমি এডিট করব বা সেট করব? যখন আমরা একটা ফাইলকে রাইট ক্লিক করি, কি করি? রাইট ক্লিক করি, এখানে দেখবেন একটা অপশন থাকে ওপেন উইথ, মানে আপনি এটা কিসের মাধ্যমে ওপেন করতে চাচ্ছেন। এখন এখান থেকে নোটপ্যাড চুজ করতে পারেন, তাহলে কিসের মাধ্যমে ওপেন হবে? এখানে লিখছেন দিস ইজ মাই ফার্স্ট এইচটিএমএল ফাইল, তারপর ফাইল থেকে এটাকে সেভ করলেন। কঠিন লাগলে আমাকে বললেন, আমার কাছে কয়েক হাজার ইজি ইজি ওয়ে আছে। কার কাছে কঠিন লাগলে আমাকে ইনফর্ম করেন, আমি বুঝিয়ে দিতে পারবো। আচ্ছা, এবার ডাবল ক্লিক করেন, দেখেন কি শো করে। তার মানে কি, এই ফাইলটাকে যখন ডাবল ক্লিক করবো ব্রাউজার ওপেন হবে। কিন্তু যদি এডিট করা দরকার হয় তাহলে কি করব? রাইট ক্লিক, ওপেন উইথ নোটপ্যাড, এরপর ভিতরে যাই লিখবো তাই কি ওই ব্রাউজারে আবার যদি আমি রিলোড দেই বা আবার ওপেন করি ফাইলটাকে, দেখবেন ওটাই আউটপুটে শো করতেছে। এবার দেখেন, আমরা যারা এইচটিএমএল আগে থেকে পারি তাদের একটা ভুল ধারণা আছে, এইচটিএমএল ইউজ করতে হলে হেড, বডি, হাবিজাবি বহুত কিছু ইউজ করতে হয়। না, ঠিক আছে? এইচটিএমএল ইউজ করার জন্য এত কিছুই লেখা লাগে না, ওগুলা জাস্ট একটা ফর্মালিটিস। আপনার এই ফাইলটাকে ভ্যালিডেট করার জন্য ওগুলা কি
জাস্ট একটা ফর্মালিটি, ওগুলো ছাড়াই কাজ করা যায়, বুঝতে পারছি? আচ্ছা, ধরে নেন এখানে লিখলাম দিস ইজ সামথিং, দিস ইজ সামথিং, এই লেখাটাকে সেভ করলাম, কন্ট্রোল এস প্রেস করে সেভ করলাম, কন্ট্রোল এস, কন্ট্রোল এস প্রেস করলে সেভ হয়ে যাবে। যখন এটাকে ওপেন করতেছি নর্মালি শো করতেছে, কিন্তু যদি এর আগে পরে কিছু একটা অ্যাড করি, সাপোজ H1, আগে পরে কিছু একটা অ্যাড করলাম, কি অ্যাড করছি আপাতত বোঝার দরকার নেই। এক সমান আছে, আছে একই সমান আছে না। আমাদের একটা ওয়েবসাইটে গেলে আমরা দেখি কি এখানে অনেক কিছু আছে, আসলে অনেক কিছু নাই। দুটো জিনিস থাকে, একটা ইমেজ, একটা লেখা। কি থাকে? ইমেজ থাকে আর লেখা থাকে। একটা ইমেজ না, মানে ইমেজ থাকে আর কি লেখা থাকে, আর কিছুই থাকে না। এই পুরা ওয়েবসাইটে খুঁজে দেখেন তো ইমেজ আর লেখা ছাড়া কিছু আছে কিনা। যদি মনে করেন এটা কিন্তু একটা লেখা, এটাকে ডিজাইন করা হয়েছে, এটাও কিন্তু একটা লেখা। এটা কি? ইমেজ। এটা কি? ইমেজ। এরপরে এখানে যাই দেখবেন না কেন সবই কিন্তু লেখা আর ইমেজ, আর কিছু নাই। তো মেইনলি ওয়েবসাইটে লেখা আর ইমেজই থাকে, আর কিছু থাকে না। ওই লেখা আর ইমেজটা কোনটা কিভাবে শো করবে, কোনটা বড় হবে কোনটা ছোট হবে, এগুলো ডিপেন্ড করবে কিসের উপরে? HTML এর উপরে। কিসের উপরে? HTML এর উপরে। যেমন আমি এটা নর্মালি লিখলাম, ছোট ছিল, যখন এর আগে পরে এই দুটা জিনিস অ্যাড করে দিলাম তখন বড় হয়ে গেছে। আবার যদি আমি অন্য কিছু ইউজ করতাম, সাপোজ আই, আচ্ছা আমি আরেকবার লিখে দিয়েছি সামথিং, মিলান, দেখেন দুইটা একই রকম কিনা। দুইটা লেখা একই রকম। আমাদের এক এক সময় লেখাকে এক এক রকম ভাবে প্রিভিউ করানো দরকার হবে। তখন কি করব? এই টাইপের জিনিসপত্র ইউজ করবো, যে এই টাইপের। এগুলো কি সেগুলো এখন জানবো আমরা, সমস্যা নাই। সব কেটে দিলাম, একদম ব্ল্যাঙ্ক, কিছু নাই। আমরা যদি কোনো একটা ওয়ার্ড বা কিছু একটাকে বড় করতে চাই বা অন্য কিছু করতে চাই, এর আগে পরে আমাদের ট্যাগ ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? ট্যাগ ইউজ করতে হবে। ট্যাগ। যেমন আমরা মানুষ, এখন যদি আপনাকে মানুষের ডেফিনিশন জিজ্ঞেস করা হয়, খুব ভালোভাবে বুঝাইতে পারবেন না, আপনি দেখাইতে পারবেন এ হচ্ছে মানুষ। ট্যাগও সেরকম জিনিস। ট্যাগকে নর্মালি মুখে বলে বোঝানো যায় না, দেখাইলে বুঝতে পারবেন। ট্যাগ মানে হইতেছে এর আগে আর পরে কিছু একটাকে অ্যাড করা। কিভাবে অ্যাড করতে হয় ফর্মালিটিসটা একটু দেখেন। লেস দেন, গ্রেটার দেন ইউজ করতে হবে, আবার পরে কি লেস দেন, গ্রেটার দেন ইউজ করতে হবে। মানে এই ওয়ার্ডটাকেই তো আমি কিছু একটা করতে চাচ্ছি, আগে পরে লেস দেন গ্রেটার দেন, ঠিক তারপরে আবার লেস দেন গ্রেটার দেন। আর এই লেস দেন গ্রেটার দেনের মধ্যে যা লিখবেন ঠিক তাই অনুযায়ী কাজ করবে। যদি আপনি লিখেন বি, এখানেও লিখেন বি, কি লেখেন? বি। বি বলতে বুঝায় বোল্ড। কি বুঝায়? বোল্ড। বোল্ড মানে কি বলতে পারবেন? সাহসী। বাট এখানে বোল্ড বলতে বুঝাবে একটু গাঢ় হয়ে যাবে লেখাটা। দেখেন একটু ডিপ হয়ে গেছে না, একটু মোটা হয়ে গেছে না, বড় হয়ে গেছে না, লেখাগুলো সামান্য বড় হয়ে গেছে। আচ্ছা, যদি আপনি ইউজ করেন H1, H1 কি ইউজ করেন? H1 রিলোড দেন। এখন এখানে কিছু সমস্যা আছে। সমস্যা হচ্ছে আমরা তো দেখতেছি যে একই জিনিস আগে আর কি পরে অ্যাড করতে হয়। জমি জিরাতের একটা সীমানা থাকে না, যে এখানে শুরু এখানে শেষ, এগুলোরও সীমানা থাকে। সীমানা কিভাবে আমি শুরু শেষ করব, এইভাবে লিখলে বুঝতে হবে এটা শুরু। আর শেষ করার সময় একই রকমই লিখবো, কিন্তু তার আগে অবশ্যই একটা স্ল্যাশ দিতে হবে। কি দিতে হবে? শেষ করলে তার আগে অবশ্যই একটা স্ল্যাশ ইউজ করতে হবে, তাহলে বুঝবে এখানে শেষ হয়ে গেছে। আমরা স্ল্যাশ না দিলে কি সমস্যা হবে এখনই বুঝতে পারবেন। দেখেন, ধরে নেন আপনি H1 ইউজ করছেন, লিখলেন দিস ইজ হেডিং। ধরে নেন এটাই লিখছেন আপনি,
লেখার পর এরপরে কিছু একটা লিখছেন, সরি দিস ইজ সামথিং এলস, দিস ইজ হেডিং, দিস ইজ সামথিং এলস। এটা তো ট্যাগের মধ্যে আছে, কোন ট্যাগের মধ্যে? H1 ট্যাগের মধ্যে আছে, যাতে বড় হয়ে যায়। ট্যাগ কোন ট্যাগ দিয়ে কি করে একটু পরে বুঝবো, আপাতত ফর্মালিটিসটা দেখি যে ট্যাগগুলো ইউজ করতে হয় কিভাবে। আচ্ছা রিলোড দেন একটা। দুইটাই কি বড় হওয়ার দরকার ছিল? কোনটা বড় হওয়ার কথা ছিল? প্রথমটা। কিন্তু কথা হচ্ছে কি, একে আমি সীমানা দিয়ে দেই নাই যে এখানে গিয়ে শেষ হবে, এর জন্য কি সে পরেরটাকেও একই সীমানার মধ্যে ধরে নিছে, ধরে ওইটাকেও বড় বানায় ফেলছে। যদি আমি শেষ করে দিতাম এখানে এরকম করে স্ল্যাশ দিয়ে শেষ করে দিতাম, তখনই সে বুঝতো এরপরে আর নাই হেডিং। কি এবার কি এটা বড় হয়েছে? এটা নর্মাল আছে, উপরেরটা এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, আরেকবার দেখাই। আমরা একটা ট্যাগ লিখতে হলে কি করতে হবে? ফার্স্টে লেস দেন গ্রেটার দেন দিতে হবে, লেখাটা লিখতে হবে, তারপর আবার লেস দেন গ্রেটার দেন। ট্যাগটা আগে লিখলে পরেও লিখতে হবে, কিন্তু পরে লেখার সময় কি করতে হবে? একটা স্ল্যাশ দিয়ে তারপর লিখতে হবে, যাতে বুঝতে পারা যায় এটা হচ্ছে শুরু, এটা শেষ। এবার আমরা একটা একটা করে প্রত্যেকটা ট্যাগের কাজ দেখি। সাপোজ দিস ইজ এ টেক্সট, এটা একটা লাইন, এর আগে ইউজ করলাম আমি H1, এরপরে ইউজ করলাম H1, শুরু করলাম শেষ করলাম। যারা আগে থেকে পারেন তারা মনোযোগ দিয়ে দেখবেন, যারা আগে থেকে পারেন না তারা মনোযোগ কম দিলেও চলবে। যারা আগে থেকে পারবেন তারা মনোযোগটা একটু বেশি দিবেন, আর তারা মানে আপনার মাইন্ড আপনাকে বুঝাবে আমি তো পারি, আমি আর দেখে লাভ কি। কিন্তু এখানে অনেক কিছু আছে যেটা আপনি জানেন না আগে থেকে। কি আছে? দুইটাই তো লাইন আছে এখানে। দুইটা কি একই সমান? দেখেন তো ছোট কোনটা? নিচেরটা। তার মানে H2 লিখলে যত বড় হয়, H1 লিখলে যতটা বড় হয়, H2 লিখলে তার সাথে একটু ছোট হয়। যদি আমি আবার ইউজ করি H3, এগুলো একসাথে লিখতে হবে তা না, কিন্তু আমাদের যখন যে যত বড় দরকার হবে আমরা তখন ওই ট্যাগটা ইউজ করব। যখন H1 টাইপের বড় ধরনের কোনো একটা লেখা দরকার হবে, H1 ইউজ করব। যখন হঠাৎ করে একটা জায়গায় তার সাথে একটু ছোট টাইপের একটা লেখা দরকার হয়েছে, তখন কি H2 ইউজ করব। এরকম। কি এটা কি ছোট হয়েছে না বড় হয়েছে? এরকম টোটাল 6টা ট্যাগ আছে। H4, H5, H6, H7 বলে কিছু নাই। কি মনে থাকবে? H7 বলে কিন্তু কিছু নাই। হেডিং H1 থেকে H6 পর্যন্তই সীমাবদ্ধ, এর বাইরে নাই। একদম ছোটটা হচ্ছে H6 আর একদম বড়টা H1। আপনি যে সাইজের, যখন যে সাইজের দরকার হবে তখন সেই ট্যাগ ইউজ করতে হবে। ধরেন আপনার কোনো একটা জায়গায় এই সাইজের একটা লেখা দরকার হয়েছে, কোন ট্যাগ ইউজ করব? H4 ইউজ করব। যখন এই টাইপের একটা লেখা দরকার হয়েছে তখন H2 ইউজ করব। ওকে, এবার আমরা আবার নর্মাল একটা লেখা লিখি। সাপোজ দিস ইজ এ নর্মাল টেক্সট, কোনো ট্যাগ ছাড়াই লিখলাম। আমাদের জানা উচিত নর্মালি লিখলে কিরকম শো করে। এবার আমরা যদি একটা বি ট্যাগ ইউজ করি, কি ট্যাগ? বি। দিস ইজ এ বোল্ড টেক্সট। আচ্ছা, যদি কারো মনে হয় ভিতরে এই লেখাই লিখতে হবে, না, এখানে যে কোনো লেখাই লেখা যাবে। আমি আগে বি ইউজ করলাম, পরেও বি ইউজ করলাম। রিলোড দেন একটা। একই সমান। বিটা কি হয়ে গেছে? একটু বোল্ড হয়ে গেছে বা একটু বড় হয়ে গেছে। আচ্ছা, তারপর হ্যাঁ শিওর। রাইট, এটাই বুঝাইতাম। ঠিক আছে। আচ্ছা, ধরে নেন আমরা আই ট্যাগ ইউজ করলাম। লিখেন দিস ইজ ইটালিক টেক্সট। মানে কোন ট্যাগ দিলে কেমন শো করে লেখা এটা আমাদের দেখা দরকার। রিলোড দেন একটা।
দেখেন একটু খেয়াল করেন, আমরা তিনটা লাইন লিখছি, একটা নর্মাল, একটা বোল্ড, একটা আই, কিন্তু এগুলো কি পাশাপাশি লিখছি না নিচে নিচে লিখছি? নিচে নিচে, কিন্তু আসতেছে কিভাবে? তাহলে এগুলো নিচে নিচে আসতেছিল কেন? এগুলা নিচে নামাইতে পারবো আমরা, কিন্তু আমাদের জানা উচিত এগুলা নিচে নিচে আসতেছে, অথচ এগুলা কি নিচে নিচে আসতেছে না, একই লাইনে আসতেছে কেন? বুঝি নাই। আচ্ছা, আমি আসলে এভাবে বুঝতে পারবো, কিন্তু অন্যরা বুঝবে না। আচ্ছা, মেইন কথা হচ্ছে কি, H1 থেকে H6 যেসব হেডিং ট্যাগ আছে, এগুলা বাম দিক থেকে শুরু করে একদম ডান দিক পর্যন্ত জায়গা দখল করে ফেলে। কি করে? বাম দিক থেকে একদম ডান দিক পর্যন্ত জায়গা দখল করে ফেলে। একটু মানে প্র্যাকটিক্যালি দেখে আসলে দখল করছে কিনা। আমি এটাকে যদি রাইট ক্লিক করে এটাতে ক্লিক করি, কোথায়? ইন্সপেক্ট ইলামেন্ট, এটা আপনাদের ব্রাউজারে থাকবে, মজিলা ফায়ারফক্সে বা অন্যান্য ব্রাউজারেও থাকে। ক্লিক করেন একটা, দেখবেন নিচে এরকম একটা অপশন আসবে। এবার আমি যদি আমাদের কার্সরটাকে H1 এর মধ্যে নিয়ে যাই, দেখেন তো এটা কতটুকু জায়গা দখল করছে। বাম দিক থেকে শুরু করে একদম ডান দিক পর্যন্ত পুরো জায়গাটা দখল করছে। আরেকটা ব্যাপার খেয়াল করেন, নিচে একটা হলুদ স্পেস দেখতে পাচ্ছেন, ইয়েলো, এর মানে হচ্ছে হেডিং ট্যাগগুলো তার নিচে ওরকম একটা স্পেস তৈরি করে রাখে, যেগুলো অন্যান্য ট্যাগ করে না। ওই স্পেসটাই হলুদ দিয়ে দেখালো আপনাকে। যদি আমরা H2 তে যাই, দেখেন এটাও কি পুরো মানে একদম বাম দিক থেকে ডান দিক পর্যন্ত ব্লক করে ফেলছে। কি বুঝতে পারছি? আচ্ছা, তারপর এখন বি তে যান তো, এটা কি পুরো জায়গা দখল করছে না, এটা জাস্ট যতটুকু কন্টেন্ট ঠিক অতটুকুই পাইছে। এজন্যই এগুলো তো এমনিতেই পুরো জায়গা দখল করে, এদের পরে আর আমাদের বলতে হবে না ডান দিকেটা নিচে নামাইতে হবে, অটোমেটিক ডানে বামে যাই লেখে নিচে নেমে যাবে। এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। দেখেন, আমি কিছু একটা লিখলাম সামথিং, পরে H1 ট্যাগের মধ্যে অন্য কিছু লিখলাম, পাশাপাশি আসছে না, সামথিংটা উপরে, এনিথিং নিচে। কেন? এনিথিং হচ্ছে H1 এর মধ্যে আছে, এই কারণে সে একদম বাম দিক থেকে ডান দিক পর্যন্ত দখল করছে, তার আগে কিছু থাকলে সেটাকে উপর উঠে দিবে, সে নিজে নিচে নেমে আসছে, যাতে সে অ্যাটলিস্ট পুরো জায়গাটা দখল করতে পারে। কিন্তু আমরা যদি এভাবে লিখি সামথিং এনিথিং, এভাবে লিখি, তাহলে কি নিচে নিচে আসবে? আসবে না। সেক্ষেত্রে কি করতে হবে? কোনটাকে নিচে নামাইতে চাই? এনিথিং, ঠিক তার আগে এখানে বা এখানে আগে আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে, বিআর। কি ট্যাগ ইউজ করতে হবে? বিআর। এখন বিআর কিন্তু এভাবেই লেখা যায়, কিন্তু এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে, সেটা হচ্ছে এরকম স্পেস স্ল্যাশ। আমরা এইভাবে লিখলেও হবে, কিন্তু লিখবো কিভাবে? বিআর স্পেস স্ল্যাশ। কেন একটু বুঝাই। আমাদের যত ধরনের ট্যাগ আমরা ইউজ করব, দুই ধরনের ট্যাগ ইউজ করতে হবে। এক ধরনের ট্যাগ যেটা মাঝখানে লেখা থাকবে, যেমন বি, এই ট্যাগের ওপেনিং আর ক্লোজিং এর মাঝখানে লিখতে হচ্ছে আমাকে, কিছু লিখতে হইতেছে, না লিখলে তো কিছুই বোল্ড হবে না, হবে কিছু লিখতে হচ্ছে। কিন্তু কিছু কিছু ট্যাগ আছে যেগুলোর ভিতরে কিছু লেখা লাগে না, ওই ট্যাগগুলো লিখতে হয় কিভাবে? যদি সাপোজ এই বি ট্যাগের মাঝখানে যদি কিছু লেখা না লাগতো, তাহলে আমাদের বি ট্যাগটা লিখতে হইতো এভাবে, বি স্পেস স্ল্যাশ গ্রেটার দ্যান। আমি কি বুঝাইতে পারছি? যদি বি ট্যাগের মাঝখানে কোনো লেখা না লেখা লাগতো। এই বিআর ট্যাগের কাজ হইতেছে এন্টার তৈরি করা। কি তৈরি করা? এন্টার তৈরি করা। তার মাঝখানে কিছু লিখতে হবে না, সে এটা লেখা মাত্রই অটোমেটিক সে একটা এন্টার তৈরি করে ফেলবে। তো তার মাঝখানে যেহেতু আমাদের কিছু লিখতে হচ্ছে না, এর জন্যই আমরা ঠিক এইভাবে লিখছি। কারো বুঝতে সমস্যা হচ্ছে? এটা জাস্ট একটা সিস্টেম। এটা কেন এমনি লিখতে হয়?
ওটা চিন্তা করে লাভ নাই, সিস্টেমটা এরকম। যেগুলোর মাঝখানে কোনো লেখা লিখতে হয় না, ওই ধরনের ট্যাগ না, সেগুলো লিখতে হয় এইভাবে। বুঝি নাই। সেটারই অ্যান্সার দিলাম এই মাত্র। কিছু ট্যাগ থাকে যে এই ট্যাগগুলোর মাঝখানে কিছু লিখতে হয় না, যদি লিখতে হইতো এটা লিখতে হইতো এইভাবে। যদি এর মাঝখানে কিছু লেখা লাগতো তাহলে সেটা এইভাবে লিখতে হবে, কিন্তু এর মাঝখানে তো কিছু লেখা লাগতেছে না, কারণ এটা শুধু এন্টারের কাজ করতেছে। কি করতেছে? শুধুই এন্টারের কাজ করাবে, এই জন্য এর মাঝখানে কিছু লিখতেও হবে না, আর এটার সিস্টেমটা হবে একটু ডিফারেন্ট এরকম। হ্যাঁ, শুরু শেষ একসাথেই হবে, ব্যাপারটা এরকম। কারো কনফিউশন থাকলে আমাকে বলেন, আমি আরো ইজিলি বুঝাবো। কনফিউশন নাই? সরি, আমি বুঝি নাই। আচ্ছা, একটু সহজভাবে। ওকে, ধরে নেন আমি ভালো আছি, আপনি চাচ্ছেন ভালোর পরে যে আশি লিখছি এটাকে নিচে নামায় দিবেন আপনি, তাহলে আপনাকে আশির আগে বিআর ইউজ করতে হবে। এবার বুঝতে পারছেন? রিলোড দেন, এই যে নিচে নেমে গেছে, ওই বিআরটাকে একটু স্ট্যান্ডার্ড করার জন্য এইভাবে লিখবেন। হ্যাঁ, এটা বুঝিয়ে দিচ্ছি, বিআরটা আর পরে কখনো ক্লোজিং হবে না, এখানেই ক্লোজ হয়ে গেছে। ওকে, এটাই। এখন আমরা বিভিন্ন আরো কিছু ট্যাগ দেখি, যেমন আমরা একটু আগে দেখলাম H1 থেকে শুরু করে কি কি ট্যাগ, এই 6 পর্যন্ত। আপাতত আমি H1 ই লিখি, দিস ইজ হেডিং 1। তারপর ইউজ করছিলাম বি, দিস ইজ এ বোল্ড, দিস ইজ সামথিং। এটা দিয়ে লেখাটা বোল্ড হয়ে যাবে আর কি। এরপর আই ট্যাগ ইউজ করছিলাম, দিস ইজ অ্যান ইটালিক টেক্সট। একটু মাথাটা বাঁকা হয়ে যাবে লেখার। কি হয়ে গেছে? আমরা যে ট্যাগ ইউজ করব লেখাটাও শো করবে ওই টাইপের। আপনার বুঝতে সমস্যা হচ্ছে? ফেস দেখে মনে হচ্ছে সমস্যা হচ্ছে। আচ্ছা, তারপর আমরা যদি ইউ ট্যাগ ইউজ করি, দিস ইজ অ্যান আন্ডারলাইনড টেক্সট। বুঝতেই পারতেছেন ইউ দিয়ে কি হবে? নিচে একটা দাগ চলে আসবে, এই তো। এগুলাকে যদি নিচে নামাইতে চান, ধরেন আপনি এইটুকুকে আপনি নিচে নামাইতে চান, মানে এটাকে, এই যে দিস ইজ অ্যান ইটালিক টেক্সট, এটাকে নিচে নামাইতে চান, তাহলে এর ঠিক আগে কি কি ইউজ করতে হবে? বি আর ইউজ করতে হবে, মানে ব্রেক। এটা মানে কি? ব্রেক, এন্টারের কাজ করবে। এই নিচে নিচে নেমে গেছে, এটাকে যদি নিচে নামাইতে চান কি করতে হবে? আবার বিআর ইউজ করতে হবে। বুঝতে পারছি? হ্যাঁ, স্পেস না, না স্পেস আপনি দিলে নিবেন নাহলে নিবে না। যেমন আমি এখানে স্পেস দিছিলাম, এই যে স্পেস, এই স্পেসটা যদি না দেন তাহলে তো মিশে যাবে। মাঝখানে? আচ্ছা, দেখাবো, সমস্যা নেই। ঠিক আছে, আপাতত কোন ট্যাগ দিয়ে কি হয় এটা দেখি আমরা। এগুলো সম্পর্কে কোনো কনফিউশন আছে? আছে? নাই? আচ্ছা, যদি আমরা অন্য একটা ট্যাগ ইউজ করি, টাইটেল, কি ইউজ করি? টাইটেল নামে একটা ট্যাগ ইউজ করি, এখানে লিখি দিস ইজ আওয়ার টাইটেল। আপনি বলেন এটা কোথায় শো করতেছে? এই যে এখানে আমরা যদি টাইটেলটা ইউজ করি সেটা শো করবে কোথায়? এখানে। সো এক একটা ট্যাগের কাজ এক এক টাইপের, এক একটা এক একভাবে শো করে, ব্যাপারটা এরকম। আচ্ছা, যারা এতদিন জানতেন হেড বডি হাবি যাবি বহুত কিছু ইউজ করতে হয়, ওগুলো ইউজ না করলেও চলে। ওগুলো ইউজ করবো কেন সেটাও দেখাবো আমি, সমস্যা নেই। আচ্ছা, এবার আপনাদের কাজ হইতেছে এতটুকুর বাইরে আপাতত টেনশনে, মানে টেনশন না করা যে এর বাইরে কিছু আছে।
মাথায় ঢুকান, এর বাইরে কিছু থাকলেও আপাতত এটা মাথায় আনা দরকার নেই। এই জিনিসগুলো মনে রাখেন যে কোনটা দিয়ে কি করে, কিভাবে লিখতে হয়। বাকি ফর্মালিটিস আমি পরে দেখাবো, ঠিক আছে? আপাতত প্রথম দিনই মাথা নষ্ট করে লাভ নেই। আচ্ছা, এবার বাসায় গিয়ে কি কি করবেন বলে দিচ্ছি। বাসায় গিয়ে অ্যাসাইনমেন্ট, ফার্স্ট অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? টাইপিং, যেটা আমাকে না দেখালেও চলবে, নিজেকে নিজে দেখাবেন যে আমি টাইপ করতেছি। কিভাবে? উইথ 8 ফিঙ্গার্স, 8 আঙ্গুল দিয়ে টাইপ করতে হবে। যে সিস্টেমটা দেখালাম ওই সিস্টেমে। সেকেন্ড, নোন ট্যাগস প্র্যাকটিস। যে ট্যাগগুলো দেখালাম আজকে, আচ্ছা কেটে দিচ্ছি, যাই হোক, H1, H2, H3, H4, H5, H6, I, U, B, BR, এগুলো যতগুলো দেখাইলাম আজকে, এগুলো ইউজ করবেন বাসায় গিয়ে, মনে থাকবে? আচ্ছা, এরপরে এই ট্যাগগুলো দিয়ে কিছু একটা তৈরি করে আমাকে দেখাবেন। টোটাল একটা এসে লিখে পাঠাইতে পারেন, তাহলে দুইটা একসাথে প্র্যাকটিস হবে, একটা আটামগুলো প্র্যাকটিস হবে, আবার ওখানে ট্যাগ ইউজ করবেন। যেমন আপনি গরু রচনা লিখতেছেন, কিভাবে লিখতে পারেন? দিকাও লিখতে পারেন কিসের মধ্যে? H1 এর মধ্যে, যাতে একটু বড় হয়ে যায়। দিকাওটা H1 এর মধ্যে লিখতে পারেন যাতে একটু বড় হয়ে যায়। তারপর আপনি ইন্ট্রোডিউশন যেগুলো থাকবে, সরি প্যারা যেগুলো থাকবে, ইন্ট্রোডিউশন, ডেসক্রিপশন, আর অনেক কিছু থাকবে, এগুলোকে আপনি H3 বা H2 এর মধ্যে ইউজ করতে পারেন। মনে থাকবে? এরকম করে টোটাল একটা এসে লিখবেন। বড় হইতে হবে, কয়েক লাইন হইলে হবে না, বেশ বড় সড়ো হইতে হবে। 8 আঙ্গুলে টাইপ করছেন, এটা আমাকে অ্যাসিওর করতে হবে, ঠিক আছে? ওকে, এটা করে গ্রুপে আপলোড করবেন। কিভাবে আপলোড করবেন দেখা দিচ্ছি। ধরে নেন আপনি একটা ফোল্ডার করছেন, ফোল্ডারের নাম দিচ্ছেন ক্লাস 1 প্র্যাকটিস। কি একটা ফোল্ডার তৈরি করছেন, ফোল্ডারের নাম কি দিচ্ছেন? ক্লাস 1 প্র্যাকটিস। আর একটা কাজ করতে পারেন, এখানে আপনার নামটাও ইন্ডিকেট করতে পারেন, বাই সাপোজ সুজন, ঠিক আছে? এরপরে ভিতরে যাবেন, গিয়ে রাইট ক্লিক করবেন, করে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, এক্সটেনশনটা আগেই শো করে রাখবেন। তারপর ফাইলের নাম অবশ্যই ইন্ডেক্স হইতে হবে। কি হইতে হবে? ইন্ডেক্স হইতে হবে। অন্য নাম হইলে আমি ওই অ্যাসাইনমেন্ট গ্র্যান্ট করবো না আর কি। অন্য কোনো যদি দেখি যে অন্য নামে সেভ করছেন ফাইলটাকে, তাহলে আপনাকে আবার অ্যাসাইনমেন্ট করতে দিব আমি। সেম জিনিস, ফাইলের নাম কি হইতে হবে? ইন্ডেক্স, তারপরে .html করবেন। ইন্ডেক্স নামে কেন করতেছি কালকে বুঝাবো। আচ্ছা, তারপরে এটাকে কি করব? ডাবল ক্লিক করে দেখব ফায়ারফক্সে ওপেন হচ্ছে কিনা। হয়ে গেছে। আচ্ছা, তারপর রাইট ক্লিক করবেন, করে ওপেন উইথ নোটপ্যাড করে এবার আপনি লেখা শুরু করতে পারেন। ফার্স্টে টাইটেল দিতে পারেন, সাপোজ দিকাও, যাতে ওই যে উপরে ট্যাবে শো করে টাইটেল। তারপর H1 দিতে পারেন। দিস ইজ দ্য রং ওয়ে, কিন্তু এই রং ওয়ে করবেন প্রথম দিন এই রং ওয়েতেই কাজ করবেন। দ্বিতীয় দিন থেকে জানবেন রাইট ওয়ে কোনটা। আচ্ছা, লিখতে পারেন আপনার দিকাও, সেম জিনিস লিখেন। তারপর যেভাবে দেখালাম এভাবে লিখবেন, লিখে সেভ করবেন। সেভ করে দেখবেন কেমন শো করতেছে। তারপর কাজ হইতেছে এই যে ফোল্ডারটাই কাজ করছেন, দেখেন এটা ইম্পর্টেন্ট। চেক করবেন ফোল্ডারের নামে কোনো স্পেস দিয়েছেন কিনা। কি চেক করবেন? ফোল্ডারের নামে কোনো স্পেস দিয়েছেন কিনা। তারপরে চেক করবেন ফাইলের নামের মধ্যে কোনো স্পেস দিয়েছেন কিনা। ইন্ডেক্স যেহেতু কোনো স্পেস থাকার কথা না। আচ্ছা, তারপরে ফোল্ডারটাকে রাইট ক্লিক করবেন, একটা কি করবেন? রাইট ক্লিক করবেন, করে সেন্ড টু কম্প্রেসড জিপ ফোল্ডার। আবার দেখাচ্ছি, রাইট ক্লিক, সেন্ড টু কম্প্রেসড জিপড ফোল্ডার। মনে থাকবে? করলেন, করার পরে যে জিপ হয়ে গেছে, এই ফাইলটাই আপলোড করবেন। আপনারা যে ভুলগুলো করতে পারেন, যেগুলো আমি বলে দিচ্ছি, ইগনোর করে চলবেন। ফার্স্ট ভুল, টাইপিং ঠিকই করবেন কিন্তু 2 আঙ্গুল দিয়ে। এটা করবেন না। চিন্তা করবেন সুজন ভাই তো দেখতেছেন আমি 8 আঙ্গুল দিয়ে টাইপ করবো না 2 আঙ্গুল দিয়ে।
এটা আপনারই ক্ষতি হবে, আমার দেখার দরকার নেই, ঠিক আছে? সেকেন্ড, আপনি ভুলবশত এই ফাইলটাকেই জিপ করে দিতে পারেন। এই ফাইলকে জিপ করা যাবে না, মনে থাকবে? এই ফাইলকে জিপ করলে হবে না, সমস্যা আছে। কোনটাকে জিপ করব? ফোল্ডারটাকে জিপ করব। ফোল্ডারে রাইট ক্লিক করে সেন্ড টু কম্প্রেস জিপ ফোল্ডার, জিপ হয়ে গেছে। এটাকে গ্রুপে আপলোড করবেন। আচ্ছা, গ্রুপে আসবেন, এবার আপলোডের অপশন কই পাবেন? দেখেন এখানে অ্যাড ফাইল নামে একটা অপশন আছে। অ্যাড ফাইল ক্লিক করেন একটা। ক্লিক করার পর কি লেখা? চুজ ফাইল। এখান থেকে চুজ করবেন, যেখানে কাজ করছেন ওখানে যাবেন, গিয়ে ওই যে জিপ ফাইলটা ওইটাই চুজ করে দেবেন। আপনার এই ফাইলে যদি কোনো সমস্যা থেকে থাকে, আপনার যেমন এটা বুঝতেছেন না, ওটা বুঝতেছেন না, এটা সলভ করে দিতে হবে, এখানে বাংলাতে লিখবেন, এই জিনিসটা সলভ করে দিতে হবে। হয় পিওর ইংলিশে লিখবেন, না হলে পিওর বাংলাতে লিখবেন। বাংলিশ ইউজ করা যাবে না। বাংলিশ বলতে কি বুঝাইতেছি? আমি এই জিনিসটা বুঝতেছি না, দিস ইজ কল্ড ইংলিশ, কিন্তু বাংলাতে। কিভাবে লিখবেন? হয় ইংলিশে লিখবেন, আর নইলে কি বাংলাতে লিখবেন। বাংলাতে লেখার জন্য একটা সফটওয়্যার ইউজ করতে পারেন, অপ্র। অপ্র কিবোর্ড। এখানে লিখলেন এভাবে অ্যাসাইনমেন্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ রাইট, বাংলিশকে কনভার্ট করে। আচ্ছা, আপনারা সফটওয়্যার ছাড়াও করতে পারেন, সমস্যা নাই। কিভাবে? ppilika.com-এ যাবেন যদি সফটওয়্যার ছাড়া করতে চান বা বাংলা লিখতে চান। ppilika.com এটা একটা সার্চ ইঞ্জিন, বাট আমি এখানে এটা ইউজ করি বাংলা লেখার জন্য। আচ্ছা, ppilika.com-এ যাওয়ার পরে এখানে একটা সার্চ বক্স থাকে না? এই সার্চ বক্স, এখানে ইংলিশ লিখলে অটোমেটিক বাংলা হয়ে যায়, মানে বাংলিশ লিখলে অটোমেটিক বাংলা হয়ে যায় আর কি। যেমন আমি ভালো আছি, দেখতেছেন? যাই লিখবো বাংলা হয়ে যাবে অটোমেটিক। তো লিখতে পারেন এটা আমার প্রথম অ্যাসাইনমেন্ট, এরকম লিখতে পারেন, মনে থাকবে? কপি করবেন, কপি করে কি করবেন? পেস্ট করবেন, করে পোস্ট করে দেবেন। এই আর বাকিদের দায়িত্ব কি? এটা চেক করা যে উনি কি করছে না করছে। কোনো ভুল পাইলে অবশ্যই কি তাকে ইনফর্ম করবেন কমেন্টের মাধ্যমে যে আপনার এই জায়গায় এই সমস্যাটা হয়েছে। বুঝতে পারছি? ওকে। আচ্ছা, অ্যাসাইনমেন্টটা কেউ বলতে পারবেন কি কি দিছি আমি? কি কি অ্যাসাইনমেন্ট দিছি? ফার্স্ট কি? টাইপিং। সেকেন্ড গরুর রচনা নাকি? আচ্ছা, এসে লিখবেন যে কোনো টপিকের উপর, অবশ্যই বড় হইতে হবে, আর ওই এসেতে অবশ্যই ওই ট্যাগগুলো ইউজ করতে হবে যেটা আমরা ইউজ করছি আজকে।